এটাকে পরিণতি তো আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেইহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে, আর্মির মধ্যে এক ধরনের বিট্রিয়াল হয়েছে, কারা বিট্রে সেনাবাহিনীর করেছে? অনেক সদস্য বিট্রে করেছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। হুম। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরির বের হয়েছে, হাসচোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। তো আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে, আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে, এই যে মেজর জিয়া, যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, যে ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিচ্ছেদ করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে, আহ, তারা করেছে তাদের কারণে। আর্মির মধ্যে এখন এই আইন এই এই শৃঙ্খলা ধাপটা বাহিনী যেমন এই ধরনের দেখছেন, বিট্রে তেমনি করেছে। আয়নাঘর তৈরি করা বাহিনীকে কি আপনারা মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না? আয়নাঘর কোনটা? আয়নাঘর কোথায়? আয়নাঘর মানে আর্মির কথা আপনি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, হ্যাঁ আপনারা যে, জয়েন্ট ইন্টারোগেশন সেল। মানে আয়নাঘর বিষয়টি সম্পর্কে আপনারা অবগতই না? না না না, অবগত, অবগত না কেন? আপনি জানবেন, আমি জানবো, সারাদিন ইন্টারনেটে আমি পড়ি লেখি, হুম আমি জানবো না হুম কেন? হুম হুম। কিন্তু জানা আর আপনার সাথে একমত হওয়া দুটো তো পার্থক্য। আপনি আয়নাঘর বললে আমাকে আয়নাঘর বলতে হবে, তা তো না। আচ্ছা। আর্টিকেল 39 অনুযায়ী আমার চিন্তার স্বাধীনতা আছে, নিশ্চয়ই। তাই আর্টিকেল 39 অনুযায়ী আমি চিন্তার স্বাধীনতা প্রয়োগ করছি আপনার সাথে, হুম তাই না? হুম তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আপনি আয়নাঘর বলছেন, আমি আয়নাঘর বলছি না, আমি এটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলছি। বাংলাদেশের জয়েন্ট ইন্টারোগেশন সেল বহুত বছর আগে থেকে হয়েছে। হুম। তো আর্মিকে এটার জন্য, সেনাবাহিনীর কাকে কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক দেন এটার জন্য, ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সেই সাহস আছে কিনা। করছে না তো, খালি মাননীয় প্রধানমন্ত্রীর কথা তিনি বলছে। প্রতিরক্ষা মন্ত্রী, মাননীয় সেনাবাহিনী কিন্তু প্রধানমন্ত্রী একটা নিজস্ব প্রতিরক্ষা মন্ত্রী। আইনে চলে, মাথায় রাখতে হবে। সেনাবাহিনী কিন্তু একটা নিজস্ব আইনে চলে, হুম। একটা কিন্তু নিজস্ব আইন আছে, কিন্তু সেই প্রতিরক্ষা রুলস আছে, মন্ত্রণালয়ের মন্ত্রী রেগুলেশন আছে। প্রতিরক্ষা মন্ত্রী, জি। মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন। হ্যাঁ, যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে অগোচরে এমন কোনো কাজ করে থাকে কেউ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অবগত ছিলেন না, গোপন রাখা হয়, কিংবা কারোর প্রতি নির্যাতন করা হয়, সেটার বিচার হবে। কিন্তু আয়নাঘরটা কোথায় সেটা তো আমরা দেখতে চাই প্রথমে। হুম। প্রথমে এসবের সবকিছুর পর আমরা তো দেখতে চাই। এখন আপনি জয়েন্ট ইন্টারোগেশন সেলকে কি আয়নাঘর বলছেন কিনা, সেটা ছিল আপনার কাছে আমার প্রশ্ন। জি। আপনি অনেকগুলো আসলে প্রশ্ন রাখছেন। আপনার এই প্রশ্নগুলো মানে মানুষ কিভাবে নিচ্ছে, আহ, অনলাইনের কমেন্টসগুলো নিশ্চয়ই আপনি দেখেন। আপনার তাতে আসলে কি মনে হয়, আপনি যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট, কোন 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 মানুষ নিচ্ছে? মানে যারা সাধারণ আমাকে মানুষ গালি যারা দেয় না যারা যারা আমাকে ভালোবাসে? দুই পক্ষই নিশ্চয়ই আছে আপনার, আপনি নিশ্চয়ই দুই পক্ষের বিষয় দেখবার সুযোগ হয়, তাতে আপনার আসলে কি মনে হয়? আহ, যারা আমাকে ভালোবাসে, আমি তখন ধরতে পারি যে আমার কথাতে তারা মেনে নিয়েছেন, আমার কথাকে যৌক্তিক মনে করছেন। যারা আমাকে গালি দেয়, যারা, দুটো জিনিস আছে, যারা আমাকে যৌক্তিক সমালোচনা করে, আমি তখন চেষ্টা করি যে আমার যুক্তিতে কি ভুল আছে, হুম। আমি সেটা রিভিউ করবার চেষ্টা করি। আর যারা আমাকে গালি দেয়, তাদের শিক্ষা নিয়ে আমার প্রশ্ন, তাদের কথা আমি গণায় জি। ধরি না, কারণ গালি তো আর সমালোচনা না। হ্যাঁ, আমার বিপক্ষে যারা বলেন, আমি চিন্তা করি যে আমার কোনো যুক্তিতে ভুল আছে, তখন আমার যদি মনে হয় যুক্তিতে ভুল আছে আমি স্বীকার করি, আর যুক্তিতে ভুল না থাকলে আমি স্বীকার করি কোন না। দিকের পাল্লা ভারী, আপনাকে ভালোবাসার পাল্লা ভারী নাকি আপনাকে ঘৃণা করা বা গালি দেওয়ার পাল্লা ভারী? ভালো, আমার আমার কাছে মনে হয় আমাকে ভালোবাসার পাল্লা ভারী। জি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সরকার তো মানুষকে ভালোবাসে, তিনি জনতার নেত্রী। তিনি তো এই কোমলমতিদের, যারা কোমলমতি ছিল, তাদেরকে খুন করবে, হত্যা করবে, এটা তো তার রাজনীতি না। হত্যা রাজনীতি করেছে যারা 7.62 পিস্তল এনেছে, হুম। স্নাইপার এনেছে। শুভ আফ্রিদি নামে একটা ছেলে পরিষ্কার ভাবে বলেছে আমি মেরেছি। তারপরে নাফিজুল হক নামে একটা ছেলে আছে, ওই যে ডয়চে ভেলের যেই প্রোগ্রামে যে সাক্ষী হয়েছিল, সেই ছেলেটা স্ট্যাটাস দিয়েছে সে তার ছাদ থেকে কিভাবে গুলি করেছে শটগান দিয়ে, ওপেন স্ট্যাটাস দিয়েছে আপা। এগুলো তো অসংখ্য প্রমাণ। সবচেয়ে বড় ব্যাপার, হুম। সমন্বয়করা বলেছে যে আমরা হত্যা করেছি। সমন্বয়করা বলেছে মানে যে সমন্বয়করা কোথায় এভাবে বললো আমরা হত্যা করেছি? এই যে পুলিশ হত্যা না করলে বিপ্লব হতো না, মেট্রো রেল না পড়ালে এটা হতো না। হুম। পুলিশ যদি হত্যা করা না হতো, মেট্রো রেল যদি না পোড়ানো হতো, তাহলে এই সফলতা হতো না, তাই তিনি বলছেন। রাইট, হ্যাঁ, পরে রাইট, পরে রাইট। তার ব্যাখ্যায় আবার তিনি বলছেন যে না, সেটা মানে তারা হত্যা করেছেন সেটি তিনি মিন করেন নাই। তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটতো, সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে, আমি এটার কোনো নিজস্ব কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, তারা যেই ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে, যার কারণে জনগণের ক্ষোভ আরও বেড়েছে এবং তারপরে এরকমটা হয়েছে।
কিরকম হাস্যকর একটা কথা, সরকার মেট্রো রেল পোড়াবে, সরকার পুলিশকে মারবে, কিরকম একটা আপনার কাছে মনে হয় না যে এই সেটি ব্যাখ্যাটাই, এই ব্যাখ্যাটা আরো, না না হ্যাঁ, শারমিন আপা আপনি কেন বুঝবেন না? না সেটি আপনি হতে পারে, সেটি আপনি হতে পারে। মানে, আমি আমি আসলে হ্যাঁ মানে সেটি হতে হতে পারে পারে। কেন, মানে সরকার পুলিশকে হত্যা করবে নাকি, সরকার মেট্রো রেল পোড়াবে? হুম, আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে অনেক মানুষ মারা গেছে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ, পুলিশ, জঙ্গিরা বেঁচে গেছে। জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত। জি, তারা রাষ্ট্র ক্ষমতা দখল সে করেছে। কারণেই আমরা আন্তর্জাতিক আদালতে গেছি। জি, এবার আপনি আমাকে বলেন যে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম হাফ প্যান্ট পরা দুটো ছেলে এসে বলছে যে প্রধান বিচারপতি চেঞ্জ করে দিতে হবে দুপুর 1টার মধ্যে? হয়েছে? শেখ হাসিনা করেছে এটা? আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে? না না এরকমটা তো হয় আপনাকে নাই। আবার বলছে, আবার 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 বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। আপনি ভাবতে পারেন এখনো নাক টিপ দিলে দুধ বের হবে? এই ছেলে বলছে, এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না। মানে এই নাক টিপলে দুধ বের হবে এই রকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী, তার হাতে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার হাতে প্রশাসন আছে, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এতগুলো সংগঠন আছে, সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল, তারা পালিয়ে গেল। আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয় হুম, আপনি কি করবেন? আমি আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি শারমিন আপা হে হে, শারমিন আপা পালিয়ে গেল, ব্যাপারটা কি খুবই শোভন দেখা যাবে? আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন, এটা পালানো না। আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ড ভাবে সতর্ক হওয়া উচিত। আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে, আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম, আমরা পালাচ্ছিলাম না। পালানো হচ্ছে আপনার, পালানোটা অন্য জিনিস। হুম, কি জিনিস? পালানোটা এটা, এটা বলে না। পালানো কি নাম্বার জিনিস? ওয়ান, পালানো কি জিনিস? পালানো পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন, আপনি আপনি অপরাধ করেছেন, আমাদের তো কোনো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতে তো আমরা কেবল একটা মামলা সরকার, হয়েছে। যদি হ্যাঁ এই তাহলে সরকারের আমল থাকে আপনি তাহলে এই প্রমাণও উত্তরটা তো হয়ে আপনি যাবে। দিয়ে দিলেন, তার মানে এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি, তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না। হুম, মানে তাহলে তো আদালতের উপরেই যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয়, আপনি বা কিভাবে বলছেন এটি জঙ্গি হামলা? না এগুলো মানে তো এটা কিছুই প্রমাণ আপনি নাই। তো না, আপনি আদালতের উপরে, জিনিসটা তো আদালতের ম্যাটার, আদালতের ম্যাটার যদি হয় তাহলে তো আদালতের দিকেই আপনি তাকিয়ে থাকবেন। আপনি তো আর সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না, এটা ডাল রান্না করা না, এটা ভাত রান্না করা না যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন, বললেন আচ্ছা হয়েছে, তো সমস্যা কি? হুম, ব্যাপারটা এমন না। যেই জিনিস, এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন। মানে আমি আর আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড, এই জিনিসগুলো সামনে আসবে, আমরা শব্দ চয়নটা এমন ভাবে করব যে ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্ম, আমাদের সামনের প্রজন্ম যেন ভুল মেসেজ না পায়। হুম, আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আইনি ভাবে আমি খুবই মাথা ঠান্ডা করে কথা বলছি, এই কারণে বলছি যাতে একটা তরুণ প্রজন্ম দেখে শিখতে পারে যে উনি আইনের মধ্য থেকে বলছেন, আমার আইনের কোনো ভুল আপনি বের করতে পারবেন বলে আমার জি, অন্তত পক্ষে জি। মনে হয় না। আইনের ওই যে সেখানেই আবারও সেই ডি ফ্যাক্টো প্রসঙ্গটাতে চলে আসে যে আইনিভাবে এখন যে আইনে ঠিক মনে হচ্ছে, যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটাও অন্যরকমভাবে ইন্টারপ্রেটেড হবে, তারপরে সরকার আবার অন্যরকমভাবে ইন্টারপ্রেট করবে। যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে, তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টায়, এটা একদম। দেখেন এইবার এটা এইবার আমি এটা একদম ইন্টারপ্রেটেড দেখেছি। হবে আপনি সরকার কি অনুযায়ী। এটা একটু বলবেন যে আসলে কোনো উপায় ছিল কিনা, মানে বিএনপি তারাও একটা বড় রাজনৈতিক দল বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বা জনগণের যদি অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় সেরকম কোন উপায় কি খোলা ছিল? মানে জনগণ যদি রাষ্ট্র ক্ষমতাকে অন্য কাউকে বসাতে চায়, হুম, ধরা যাক যে মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাথে আমার মতের অমিলটা হচ্ছে, আপনি ধরে নিয়েছেন যে জনগণ অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়। না না সেটা ধরে নেই নাই, যদি চায়, আমি বলছি যে যদি চায় বা যদি জনগণ চাইতো 14, 18, 24, 14তে তো কোনো অপশনই ছিল না, 18তে কি হলো সেটি 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 নিয়ে অনেক আলোচনা আছে, দেশীয় আন্তর্জাতিক সবগুলো মাধ্যম থেকে সমালোচনা এসেছে, মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে, দেশের জনগণের মধ্যে অনেক বিষয় আছে, এমনকি গণমাধ্যমে ওই বিষয়গুলো অনেকটাই এসেছে। 24এও একটা নির্বাচন হলো অংশগ্রহণবিহীন, মানে মানুষের হাতে অপশন কি ছিল? মানুষ চাইলে পারতো কি, কিভাবে পারতো ক্ষমতার পরিবর্তন ইজি, করতে? খুবই খুবই সোজা। আপনি ইলেকশনে আসেন, বিএনপি ইলেকশনে করবে, যে পদ্ধতিটা আছে অর্থাৎ যেই সরকার আছে তারা নির্বাচনকালীন একটা আপনার রোডম্যাপ দিয়েছে যে ওনারা করবেন, এবং এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী
আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি শারমিন আপা, যদি জাতীয়তাবাদী দল ইলেকশনে আসতো এবং তারা অফার করতেন যে আমরা ইলেকশনে আসব, একটা জাতীয় সরকার গঠন করা হোক, মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই মিলে একটা সমাধান ছিল। আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি, খুবই 18 দায়িত্ব সালে নিয়ে বলছি, গেলেন তো, সমাধান ছিল। আলোচনা করলেন তো 18 সালে। 18তে আপনি যদি জাম করতে চান তাহলে আমার এই কথা শেষ করতে পারবো না, আপনি একটু মনে রাখবেন যাতে আমি এসকেপ না করতে পারি। আমি 18তে আসবো। 2024 সালে এটার সমাধান ছিল যে আসতো, আসার পরে আপনারা দেখতেন ইলেকশনটা কেমন হয়। নির্বাচন কমিশন ছিল, এরপর আপনারা দেখতেন। 2018 সালের ইলেকশন হয়েছে, হুম অনেকে বলছে রাতে ইলেকশন হয়েছে। হুম আপনি দেখেছেন রাতে ইলেকশন হয়েছে? আপনাদের তো একজন সাংবাদিক বলেছেন, নবনীতা চৌধুরী, আমার মনে আছে, তিনি কোথাও দেখেননি, আমিও দেখিনি। আমি আমি সে সময় ঢাকাতে ছিলাম। অ্যাটলিস্ট আমার এলাকাতে আমি 8টা কেন্দ্রে গেছি, কখনো হয়তো দেখিনি রাতে তো হয়েছে বলেই দেখেননি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। জি। মানে হয়তো রাতে হয়ে গেছে বলেই দেখেননি। তাহলে তো আপনার এরকম ইলেকশন হলে যে কেউ বলতে পারে যেটা রাতে হয়ে গেছে, দুপুরে হয়ে গেছে। দাবি তো সবাই করতে পারে, যে কেউ, যেমন ট্রাম্পের ইলেকশনে গতবার 2020-এ দাবি করেছিল সুষ্ঠু হয়নি, সুষ্ঠু অসুষ্ঠু যে কেউ দাবি করতে পারে আপা, হুম কিন্তু দাবি করলেই তো সেটা সত্যি হয়ে যায় না। হুম মানে সুতরাং সুযোগ ছিল, আপনি ইলেকশনে আসেন, আসার পরে আপনি জিতলে মানুষ আপনাকে ভোট দেবে, শেষ, সিম্পল। এই যে আপনি বলছেন উপায়ের কথা, এটি তো উপায়। হুম এই যে 18 কথা মনে করতে বলছিলেন, 18তে যা দেখলাম, যে 18তে যা হয়েছে, বিএনপি তো এসেছিল তখন, মানে সেই হ্যাঁ, নির্বাচনে কি হলো? 7টি মাত্র আসন কি পেল, হলো? এটা কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়? কেন এর আগে তো আওয়ামী লীগ মাত্র 30টা আসন পেয়েছে, এটা বিশ্বাসযোগ্য ছিল? 41% ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ 30টা আসন পায়, এটা বিশ্বাসযোগ্য ছিল? হুম 30টা আসন আর 7টা 2001 আসন। সালে আওয়ামী লীগ 41% ভোট পেয়েছে, বিএনপি ভোট পেয়েছে 42। আমি, আমার ডাটাতে এদিক সেদিক ভুল হতে পারে, কিন্তু মানে খুবই কাছাকাছি, ইজ এ ফ্র্যাকশন। আপনার কি মনে হয় যে 1,23,00,000 ভোটার ছিল, এটা আপনার কাছে সত্যি মনে হয় যে এটা সত্যি হয়েছে, ঠিক ইলেকশন হয়েছে? না, আপনার কাছে মনে না, হয়? আমাদের দেশের সবগুলো নির্বাচন নিয়ে অভিযোগ আছে। স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, কারচুপিবিহীন কোনো নির্বাচন আমাদের দেশে হয় নাই। অতএব কোনো সেই কারচুপির শিকার হয়েছে আওয়ামী লীগ, কখনো বিএনপি। কিন্তু 18তে যেটা হলো, মাত্র 7টা আসন পেল বিএনপি। এটি কি করে, মানে এটি আসলে কি করে হয়? এবং তখন যেটি নির্বাচন মাত্র কমিশনের, 30টা আসন পেল হ্যাঁ, বিএনপি, এটা কি করে হয়? মাত্র 30টা আসন পেয়েছে আওয়ামী লীগ। 30টা আসন, এটা, হ্যাঁ, আওয়ামী লীগ, এটা কি করে হয়? হ্যাঁ, সেটি বলতেই পারেন কি করে হয়। সেখানে কারচুপির বিষয় ছিল। আপনিও বলতেই পারেন। হ্যাঁ, তার মানে সেটি হতেই পারে। কারচুপি ছিল। এই কারচুপি যেটি আসলে মাত্র 7টা আসন পেয়েছে বিএনপির মতো একটা দল, এবং সে তখন আসলে অনেক কিছুই আপনি বলছেন প্রমাণ। অনেক কিছুই অনেকে বলতে পারে প্রমাণ কোথায়? কিছু বিষয় তো অন্তত, সবকিছু যদি নাও আসে, কিছু বিষয় তো প্রমাণ হলোই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেই প্রকাশিত ফলাফল, সেখানে কয়েকটি ক্ষেত্রে তো একদম চাক্ষুষ দেখা যাচ্ছে। 197টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। হাজারোটা কেন্দ্রে, মানে হাজারো কেন্দ্রে 95 থেকে 99% ভোট পড়েছে। বহু কেন্দ্রে বিএনপি প্রার্থী একটাও ভোট পায় নাই, এরকম ঘটনা একদম নির্বাচন কমিশন বলছে। এবং নির্বাচন কমিশনারও তখন বলেছেন যে এটি অস্বাভাবিক ঘটনা। কোনো ব্যবস্থা তো কেউ নেয় নাই। বাংলাদেশের বিভিন্ন ইলেকশনে, আমি আমি আপনি যে কথাটা বলছেন এটা আমিও শুনেছি। বাংলাদেশের ইলেকশনে এটা আমাকে স্বীকার করতে হবে যে আসন কেন্দ্রিক যদি চিন্তা করেন, বাংলাদেশ এরকম লাখ লাখ কেন্দ্রের ক্ষেত্রে চিন্তা করেন, অনেক কেন্দ্রে অনেক গোলযোগ হয়েছে, অনেক কেন্দ্রে এরকম অবিশ্বাসযোগ্য ঘটনা ঘটেছে। আমি একদম আপনার সাথে পুরোপুরি একমত। কিন্তু আপনি বিচ্ছিন্ন কিছু কেন্দ্রের ঘটনা দিয়ে পুরো ইলেকশন কি বিবেচনা করবেন, এটা আমার কাছে মনে হয় একটু ডিসপ্রপোর্শনেট, আমার কাছে মনে হচ্ছে, কনসিডারিং আই এম কনফেসিং দিস হয়েছে, শুনেছি, যদিও আমি দেখিনি, আমি যেভাবে প্রমাণটা চাই, বাট আমি আপনি অনেক সময় নির্বাচন তর্কের ক্ষেত্রে কমিশনের আমি ধরে ওয়েবসাইটে নিচ্ছি। গেলে দেখতে পেতেন। না, না, আমি কিন্তু আপনার হ্যাঁ। এই তথ্যটা আমি জানি, হুম এরকম হয়েছে, আলাপ হয়েছে, সেই সব জায়গাগুলোতে তদন্ত কমিটি হয়েছে, কেন হয়েছে সেসব নিয়ে আলাপ হয়েছে। আমি স্বীকার করি এগুলো সেটব্যাকস, একটা সরকারের সবকিছু ভালো থাকবে, নির্বাচন কমিশনের সবকিছু ভালো থাকবে তা তো না। কিন্তু এই কয়েকটা ঘটনা দিয়ে আপনি পুরো একটা দেশের নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারেন না আসলে, মানে ডিসপ্রপোর্শনেট, প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা প্রশ্ন করব, বিদ্ধ করব, প্রশ্নের পর প্রশ্ন করব, সমালোচনা করব, একদম ভ্যালিড। কিন্তু আমার দ্বিমত আছে, আমি অন্তত পক্ষে এটা নিতে রাজি না যে এইটার ফলে পুরো ইলেকশন খারিজ হয়ে গেছে। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। তো তাহলে মানে কেন আপনারা আসলে কি মনে করেন, কেন বিএনপি নির্বাচনে যেত না, মানে যাচ্ছিল না? বিএনপির যদি
স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করতে পারে বা আস্থা রাখার মতো অবস্থা থাকে, তাহলে বিএনপি বা অন্যান্য এতগুলো রাজনৈতিক দল কেন গেল না নির্বাচনে? বিএনপি কেন গেল না, এইটা আসলে একদম অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে বিএনপি, সত্যি কথা। আমি যা তারা তো বলতে পারবো স্পষ্ট সেটা হচ্ছে করে আমার যে এই অনুমান। নির্বাচনকে তারা মানে না, যেভাবে কারচুপি হয়েছে তাদের মানে তাদের অভিজ্ঞতাগুলো তারা বলতে থাকে। হ্যাঁ, মানে উনারা তো এটা মনে করবেন, উনারা মনে করেন যে যেহেতু দলীয় সরকারের অধীনে ইলেকশন হয়েছে, এখানে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে, এখানে সরকার তার পক্ষেই ফলাফল আনার চেষ্টা করবে, এই ধরনের একটা ভাবনা তো থাকবেই। কিন্তু দেখেন আপা, ব্রিটেনে, মানে আমি মূলত যেই দেশে থাকি, ইংল্যান্ডে বা আমেরিকাতে, আমি আমি জানি না আপনি কোথায় আছেন, কানাডা বা আমেরিকাতে, তো এইসব জায়গাগুলোতে কিন্তু ওই দলীয় সরকার থাকা অবস্থাতে ইলেকশন হয়। কোথাও না কোথাও একটা ন্যাশনাল কনসেনসাস আসতে হবে। আমরা আজীবন, আপনি খেয়াল করে দেখেন, একটা অনির্বাচিত সরকার থাকলে কি হয়, আমরা কিন্তু এর আগেও দেখেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছে, তার সবচেয়ে বড় আর্গুমেন্ট কি ছিল কোর্টে আপনি জানেন? বড় আর্গুমেন্ট ছিল এই সরকারটা অগণতান্ত্রিক, এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা যদি একদিনের জন্য হয় সেটাও অগণতান্ত্রিক। মানে আপনি যখন ত্রয়োদশ সংশোধনীটা একটু পড়ে দেখবেন, দেখবেন এটাই হচ্ছে সবচাইতে বিগেস্ট আর্গুমেন্ট। ফলে আমাদের একটা ন্যাশনাল ঐক্যমত্য বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনসেনসাস, একসাথে আসতে হবে, কিন্তু বিশ্বাস ঐক্যমত এবং তো হলো আস্থার না, জায়গায় আসতে ব্যারিস্টার হবে নিঝুম যে মজুমদার। আমরা আমরা নির্বাচনকে একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত করব, পৃথিবী উল্টে যাক, ওইটা আলাদাভাবে অপারেট করবে। একদম, সেটি হলে তো এইটা দারুণ আমাদেরকে হতো। সেটি যদি সম্ভব হতো তাহলে তো দারুণ হতো, কিন্তু সেই ঐক্যমত তো হয়নি আমাদের। সেটি আসতে হবে, সেটি আসতে না হবে। হবার এখন আগেই সেটি না আমি হবার নিশ্চিত আগেই এইভাবে করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে যে নির্বাচনগুলো হলো, মানে যেটি প্রশ্ন করছিলাম যে আওয়ামী লীগ আস্থা রাখতে পারে নাই বিএনপির উপরে, আওয়ামী লীগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে। আহ, আমার সাথে আমার সাথে আপনার 50 বছরের শত্রুতা, হুম। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কোথাও না কোথাও তো শুরু করতে হবে। শুরু করতেই গেলে যদি বলেন গত 49 বছর 363 দিন আপনি আমার সাথে এইটা করেছেন, তাহলে তো আমি আর 364 দিনে নিতে পারবো না কখনো। কোথাও না কোথাও শুরু করতে হবে। সো আমাদের মানে এই আলাপটা, এই আলোচনা হওয়া সেই উচিত। শুরুটা আওয়ামী লীগ করতে রাজি ছিল না, বিএনপি কেন রাজি ছিল, থাকবে? আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ছিল বলেই তো ডাক দিয়েছে, আওয়ামী লীগ ছিল বলেই তো 2015 সালে বলেছে যে চলেন জাতীয় ঐক্য করি। তো আওয়ামী লীগ তো বলেন এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মাননীয়, মানে নাই, না যখন না না, আওয়ামী লীগ বিরোধী সেই দলে সময় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো অফার করেছিল, হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন, তিনি সেটা তো আমরা শোনেন দেখেছি। নাই। হ্যাঁ, শোনেন নাই তো, হ্যাঁ, তিনি শোনেন তাহলে নাই। তিনি কি করবেন? তিনি শোনেন নাই। তিনি তো তার তার মৃত সন্তানকে দেখতে গেছিলেন একজন মা হিসেবে, ওই ঘরেই ঢুকতে দেন নাই। জি, তিনি সেটা কি সেগুলো করবেন? নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে সেগুলো নিয়ে। সেগুলো তো আছেই, মানে সেগুলো তো আছে। কিন্তু আমি যে প্রশ্নটি করছি, যেই আস্থাটা মানে আওয়ামী লীগ বিএনপির উপর রাখতে পারে নাই, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি যদি নির্বাচন করে সেই নির্বাচন কেমন হবে আস্থা রাখতে পারে নাই, মাগুরার নির্বাচনের একটা উদাহরণ ছিল সেই। তাই শুধু না, হ্যাঁ, গ্রেনেড মেরে কোনো একটা দলকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আর কোন দল দেখিয়েছে? এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে, মারামারি কাটাকাটি বহুত কিছু হয়েছে, বোথ উই নো, আমাদের স্মৃতি যেটা বলে। আমি 80 দশকে বড় হয়েছি, আমি 80 দশকে বড় হয়েছি, 70s এর শেষ, আমি 80 দশকে বড় হয়েছি, 90টা দেখেছি পরিষ্কার ভাবে। ফলে আমি কিন্তু ভিভিড ইন মাই মাইন্ড, আমি কিন্তু জানি কি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু একটা কথা তো আপনাকে স্বীকার করতে হবে যে 2004 সালের 21শে অগাস্ট আমাদের জীবনে আর কখনো আসেনি। এরকম একটা ঘটনার পরে আওয়ামী লীগ আস্থা করেছে, উচিত ছিল আওয়ামী লীগের কখনো এটা বিশ্বাস না করা, করেছে তো। আপনি আওয়ামী লীগকে বরঞ্চ মানে বিগ কি হ্যান্ড কি দিবেন, কি কি আস্থা ক্রেডিট রেখেছে? দিবেন। 2004-এর ঘটনার পরে আওয়ামী লীগ কোথায় আস্থা রাখলো? 2004-এর পরে 2015 সালে আওয়ামী লীগ বলেছে, তারপর তত্ত্বাবধায়ক সরকারের ব্লান্ডারের পরে আওয়ামী লীগ বলেছে 2015 সালে চলেন জাতীয় ঐক্য করি, চলেন আমরা একসাথে একটা টেবিলে বসি, চলেন এটার একটা তখন মানে পরিপূর্ণ সমাধান করে তখন ফেলি। প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই, সেটি আসলে হয়তো মানতে পারেননি। ওইটা কোনো আলোচনাই হয়নি। আপনি কিভাবে বললেন? উনি বলেছেন আলোচনা করার জন্য, তখন তো কোনো সিদ্ধান্ত হয়নি কে থাকবে প্রধানমন্ত্রী। তখন উনি বলেছেন চলেন আলোচনা করি, আলোচনা না হওয়ার পরে আপনি এটা বলতে পারতেন। আলোচনা তো উনি বললেন করবেনই না, উনি তো বলেন আমি হরতালই বন্ধ করবো না, হুম। এবং এবং সেই সময়, এখনো পর্যন্ত সেই হরতাল হ্যাঁ, চলছে। এবং ওই হরতাল কিন্তু বন্ধের ঘটনা এখনো হ্যাঁ, সেই হয়নি। সময় সেই আন্দোলনটি মানে সেই আলোচনাটা হলো না। এবং যেহেতু আলোচনা হলো না, সেহেতু কি মানে আওয়ামী লীগ এই রাইটটা পেয়ে গেল যে এখন আমি একচ্ছত্রভাবে নির্বাচন করব, তাতে কেউ আসুক বা না আসুক। যাক, আপনি অ্যাটলিস্ট এই প্রোগ্রামের এই পর্যায়ে এসে আপনি একটা জিনিস স্বীকার করলেন যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, প্রস্তাব ইনিশিয়েটিভ দিয়েছে, নিয়েছে। এটা তো আমরা তাহলে দেখেছি। আওয়ামী লীগ তার সমস্ত দায়িত্ব পালন করেছে। এবার তো বল বিএনপির কোর্টে ছিল, আমরা কি তার তার কোর্টে গিয়েও বল নিয়ে আসবো?
মানে সব দায়িত্ব আমাদের? বাংলাদেশের ইতিহাসের জন্মের পর থেকে, সরকারে আছে আওয়ামী বাংলাদেশের লীগ। জন্মের পর থেকে রাজাকারদের বিচার করা, কর্নেল তারের বিচার করা, জিয়া রহমান হত্যার বিচার করা, বঙ্গবন্ধু হত্যার বিচার করা, 10টা অস্ত্র মামলার বিচার করা, গ্রেনেড হামলার বিচার করা, সমস্ত কিছুর দায়িত্ব আওয়ামী লীগের। সমস্ত কিছু দায়িত্ব, ইলেকশন ঠিক করা, দেশকে মেরামত করা, অবশ্যই অবশ্যই, মুক্তিযুদ্ধের মানে এই চেতনা ঠিক সময় রাখা, না, ওই সময় মুক্তিযুদ্ধকে আসলে সমুন্নত রাখা, সব আওয়ামী লীগের না না, দায়িত্ব। এটা তো অবশ্যই ব্যাসান জু মজুমদার সরকারে আছেন আপনারা, মানে আওয়ামী লীগ, এবং সরকারি থাকার পর সরকার তাদের মতো করে যেটিকে ঠিক মনে করছে, অন্য রাজনৈতিক দলগুলো সেটিকে যতই ভুল মনে করুক সেভাবেই নির্বাচনটি করছে, তাহলে তো তাদের উপর দায়িত্ব, যেহেতু তারা সরকারে আছে, দায়িত্ব না, তো তাদের উপরে নট বর্তায়। নট নেসেসারিলি, নট নেসেসারিলি। আমি যদি সরকারে থাকি, আপনি যদি সরকারে না থাকেন, আপনার দায়বদ্ধতা নেই সিটিজেন হিসেবে? নিশ্চয়ই। বিরোধী দল হিসেবে ইংল্যান্ডে কি হয়? লেবার পার্টি যতদিন ক্ষমতায় ছিল না, তারা শ্যাডো মিনিস্ট্রি করেছে, আপনিই তো বলছেন তারা আমাদের তাদের দেশে দায়িত্ব পালন করেছে। এতদিনে সেই আস্থার সম্পর্ক তো তৈরি হয়নি, সেটি তো ঠিক। হতে হবে তো। তার মানে কি, এই যে হয়নি হয়নি এগুলো বলে আমরা এক ধরনের, মানে আমরা এক ধরনের কেমন জানি মেনে নেই, আমরা এক ধরনের মানে ভাবি যে এটাই তো হওয়ার কথা মানে ছিল, যদি কিন্তু এটা বাস্তবতা হয় প্রশ্নে কি করে না বিদ্ধ মানবো? করেন। আপনি বিএনপি কে এটা প্রশ্নে বিদ্ধ করেন যে বিএনপি তুমি করনি কেন, এই প্রশ্ন আপনি আমাকে করবেন না, এই প্রশ্ন করতে হবে বিএনপি কে। বিএনপিকে আমরা এই প্রশ্ন করি, বিএনপিকে এই প্রশ্ন অনেকবারই করা হয়েছে, কিন্তু আমরা আমাদের ইনিশিয়েটিভ নিয়েছি শারমিন আপা, আমার কাছে মনে হয় আমরা আরো নিতে রাজি আছি। বিএনপির সাথে আমরা এখনো বসতে রাজি আছি, কথা বলতে রাজি আছি, আলোচনা করতে রাজি আছি, কারণ তাদেরকেও মাইনাস করার চেষ্টা চলছে এই মুহূর্তে। আমরা জানি ভবিষ্যৎ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি আবার একসাথে রাজনীতি করবে, আবার একসাথে হবে, সেই সম্ভাবনা আমি অন্তত পক্ষে আমার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমি দেখতে পাচ্ছি জি সামনে আসছে সেদিন। আমি নিশ্চিত বাংলাদেশ এই মৌলবাদ, এই জঙ্গিদেরকে রুখে দিবে, এবং বিএনপিও সেই আমল। আপনি জানেন যে তারেক রহমানের, আমি ব্যক্তিগতভাবে বলি অফ দ্য টপিকে, তারেক রহমানকে ঘিরে একদল তরুণ আছে ইংল্যান্ডে, আমি চিনি তাদেরকে, বা বাংলাদেশে, তারা মৌলবাদকে, জামাতকে, শিবিরকে মনে প্রাণে ঘৃণা করে, মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু রাজনৈতিক কারণে বলতে পারে না। বিএনপির একটা বিশাল একটা সেকুলার অংশ আছে যারা এই জামাত, শিবির, মৌলবাদ, হিজবুত তাহরিরদেরকে ঘৃণা করে, টোটাল একটা পলিটিক্সের কারণে বলতে পারে না। বিএনপি কে আপনি একবারে রাইট অফ করতে পারবেন না আমার মনে হয়, কিন্তু আমার তারা ব্যক্তিগতভাবে মনে হয়। বিএনপি বলতে পারে না, কিন্তু যেটি বলতে পারে যে তারা আওয়ামী লীগকে ঘৃণা করে, এটি আবার তারা খুব বলতে পারে। না না, আওয়ামী লীগ, না না, আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগকে অপছন্দ করে, অবশ্যই বলবে প্রতিপক্ষ হিসেবে, আমি বলি না, সেটা আলোচনা না। আমি যেই কথাটা পয়েন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপিও কিন্তু এখন ওই মৌলবাদের শিকার। ফলে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির জন্য এটা সুখকর না। এই যে ইলেকশন দিতে চাচ্ছে না, 4 বছর থাকতে চাচ্ছে, এই যে নতুন একটা কিংস পার্টি করে থেকে যেতে চাচ্ছে, দ্বিতীয় বিপ্লবের কথা বলছে, এগুলো তো খুবই ভয়াবহ লক্ষণ। এই যে পালনবাদ, বন্দোবস্ত, এই যে ইনকেলাব জিন্দাবাদ, আপনি কবে ইনকেলাব জিন্দাবাদের বাংলাদেশে ছিলেন আপা? এই দেশটা তো স্বাধীন হয়েছে জয় বাংলা স্লোগানে। ইনকেলাব জিন্দাবাদটা কখন শুনেছেন? বন্দোবস্ত, ইনসাফ। তাহলে আপনারা আসলে 15 বছরে কি করলেন, এই 15-16 বছরে যে এই এই বিষয়গুলো এতটা মাথা চাড়া দিয়ে উঠলো, এই সময়ের মানে এত বড় ব্যর্থতা, এটা এটা কি আওয়ামী লীগ নিবে তাহলে? আমি নিতে রাজি আছি। আমার কাছে মনে হয় আমাদের ব্যর্থতা আছে, আমি একদম স্বীকার করি আপনার সাথে। কি কি ব্যর্থতা আছে? নতমস্তকে, নতমস্তকে আপনার কাছে আমি স্বীকার করি যে আমাদের অ্যাটলিস্ট এই এডুকেটিং জায়গাতে, এডুকেট করবার জায়গাতে অনেক ধরনের লুফল ছিল। আমি আপনাকে কোন রকমের পাল্টা আর্গুমেন্ট এই জায়গাতে দিব না। আমরা এই জায়গাতে অনেকাংশে ফেল করেছি।